নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা একটু বলা যায় অস্বাভাবিক সরকার, তাই না? একটি সরকার হঠাৎ পতন হয়ে গেল, তারপরে একটা অন্তর্বর্তী সময়ের জন্য একজন দায়িত্ব নেবে। কে দায়িত্ব নেবে, কারা দায়িত্ব নেবে? কেউ একজন বলছে যে এটা আসলে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে, কারোর মধ্যে ছিল যে না, এটা সংবিধানের অনুযায়ী যে ধারাবাহিকতা সেভাবে রক্ষা করে একটা সরকার হতে হবে, যেটা 2007-এও হয়েছিল আপনারা জানেন, 2 বছরের জন্য। তো সব কিছু মিলায় যে কথাটা আপনি বললেন যে চাপটা ছিল, চাপ তো দেশে বিদেশে নানা চাপ ছিল। দেশের অভ্যন্তরে যদি বলি, সেটা সাধারণ মানুষ একটা ভোট চায়, কারণ ভোট দিতে পারে নাই এটা, এবং একটা বিরাট অংশ মানুষ কিন্তু, যদি আমি বলি যে লাস্ট 8 সালের পরে যারা ভোটার হয়েছে, অর্থাৎ 2008-এ যারা ভোটার ছিল না, সেই সময় থেকে যদি এই সময় প্রায় 16 বছরের মধ্যে প্রতি বছরই কিন্তু কয়েক লক্ষ লক্ষ ভোটার হয়, 10 লাখ 12 লাখ ভোটার নতুন করে যুক্ত হয়। সেই হিসেবে কয়েক কোটি ভোটার কিন্তু আসলে কখনো ভোট দেয় নাই, ওই অর্থে জাতীয় নির্বাচনে সে ভোট দিতে পারে নাই, বা ফ্রি ফায়ার যে ইলেকশনের কথা আমরা বলি, সেই আকাঙ্ক্ষার জায়গাটাতেও এখানে অবশ্যই ছিল। পাশাপাশি রাজনৈতিক দলের চাপ তো ছিলই, কারণ রাজনৈতিক দল কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে যদি আমরা এই মুহূর্তে বলি যে সবচেয়ে ক্ষমতার দাবিদার হচ্ছে বিএনপি, যারা অতীতেও 2-3বার ক্ষমতাতে ছিল। জিয়া রহমান ক্ষমতাতে ছিলেন, বেগম জিয়া কিন্তু 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, যদি একবার তার মেয়াদ হয়তো খুব অল্প সময় ছিল, তবুও তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে তাদেরও যে 18 বছর তারা ক্ষমতার বাইরে, এর মধ্যে এই যে জনমত তৈরি করা, বিগত যে সরকার ক্ষমতাচ্যুত তাদের বিরুদ্ধে যে জনমত তৈরি করা, তাদের অবদান অনেক ছিল। তারা বেশ কয়েকবার হয়তো ক্ষমতাচ্যুত করতে পারে নাই, কিন্তু প্রায় দ্বার প্রান্তে আসছে, মানুষকে ঐক্যবদ্ধ করতে তারা সক্ষম ছিল। ফলে তাদের দিক থেকে একটা বড় চাপ ছিল, এবং তারাই এই মুহূর্তে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগকে আপনি যতই বলেন যে আওয়ামী লীগ উধাও হয়ে গেছে, নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, বিষয়টা কিন্তু ভোটের রাজনীতিতে যদি দেখেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট আছে এটা, এবং সেটা কিন্তু খুব ছোট না। যেটা আপনি দেখেন বিভিন্ন জরিপেও কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে, অর্থাৎ তাদের মধ্যে একটা চাপ আছে। তারা কিন্তু এই সরকার যেহেতু এক ধরনের 71-কে কিছুটা বলা যায় যে পাশ কাটিয়ে 24-কে বেশি সামনে নিয়ে আনতে চায়, সেখানে কিন্তু আওয়ামী লীগের অবস্থান 71, এবং একটা বিরাট অংশ মানুষের মধ্যেও কিন্তু একই অবস্থান। পাশাপাশি আপনি যদি বিএনপি নেতাদের কথাও ধরেন, একটা বিরাট মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি, এবং তারাও কিন্তু এটা বারবার বলছে যে 71 কোনোভাবেই 71-কে আলাদা করে দিয়ে এটাকে ঢেকে দেওয়া যায় না, এবং 71 হচ্ছে তাদের বেজ। এবং আপনি জানেন যে মির্জা আব্বাস, তারপরে তাদের নেতা মেজর হাফিজ, এবং আমি বলবো যে তারেক রহমান, বেগম জিয়া, সবাই কিন্তু কোনো না কোনোভাবে বলছেন। মির্জা আব্বাস কিন্তু সরাসরি বলেছেন যে তরুণদের উদ্দেশ্যে যে তোমরা, কথাটা তিনি এইভাবে বলেছেন যে যদি বাবার আগে ছেলেরা হাঁটা শুরু করে, তাহলে কিন্তু দেশ জাতি বলে কোনো কিছু থাকে না। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 71 একটা অন্য ব্যাপার, যেটা হচ্ছে আমাদের বেজ, আমাদের ভিত্তি, আমাদের সব কিছু। সরকার পতন এটি অ্যাভেলেবেল ঘটনা। এটি আমরা যদি বলি যে 75-এ বঙ্গবন্ধুর পতন হয়েছিল, জিয়াউর রহমানের পতন হয়েছিল, এরশাদ সরকারের পতন হয়েছিল। দুটি ঘটনা অবশ্য বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে, সেটা সেই সরকারটা ছিল না, কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল। ইভেন খালেদা জিয়া সরকারও কিন্তু আপনি জানেন 96-তে তার বিরুদ্ধে আন্দোলনের পর তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। 2007-এ এসে একটা ঘটনা ঘটে যায় বাংলাদেশে। তো এই একটা সরকার পতন, সেটা ফ্যাসিস্ট, বা এই সরকার হয়তো 15 বছর ছিল, তার মধ্যে 10 বছর সে ব্যাপক জোর জবরদস্তি করেই ছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তো তার পতন নিঃসন্দেহে সেটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের খবর, তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সেটা কখনোই কিন্তু 71-কে রেখে নয়, বা তার থেকে কোনো বড় ঘটনা কিন্তু এটা নয়। এরকম সরকার আসবে, ফ্যাসিস্ট হবে, একনায়কতন্ত্র জারি হবে, এটা হতেই থাকবে। এটা পৃথিবীব্যাপী দেশে দেশে এটা হয়। আপনি যদি আমেরিকাতে বলেন, ইউরোপের অনেক দেশে বলেন, এত গণতন্ত্র, এত কিছু বলে, সেখানেও কিন্তু একনায়কতন্ত্রের মতো উত্থান হয়, একক শক্তি ক্ষমতার উত্থান হয়, এবং সেটা পতনও হয়। তার মানে কিন্তু এই না যে তার যে স্বাধীনতা, তার যে ইন্ডিপেন্ডেন্ট, সেটা থেকে এই ঘটনা বড় হয়ে যাবে, কখনো এটা কখনো হয় না, কখনোই হবে না।